আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। আপনারা জানেন যে গতকাল সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল এবং সন্ত্রাস দমন আইন এসব বিভিন্ন অধ্যাদেশে দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সে অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে। তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিং অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরবো। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, সুতরাং শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা। এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে এবং নিশ্চিত মৃত্যুর মুখে। আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে সেদিন ওয়াকার এবং ইউনূস গং যেভাবে প্ল্যান করেছিল তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন, আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111 এর সরকার। কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো
সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া। বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন এবং তার পরিণতিতে অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকোনোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার, এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন। এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে পারেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমান সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন, এবং শেখ হাসিনা ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে এবং জামাত এনসিপির মতো এইসব ভুইফোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু, কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে, এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। আমি একটা খারাপ গল্প বলবো। সুতরাং যারা টেলিভিশনে এই প্রোগ্রামটা দেখছেন ভলিউমটা কমিয়ে রাখেন যদি আশেপাশে বাচ্চারা থাকে। এত খারাপ গল্প না, আমি একটা শব্দ বলবো, গয়ের সৌকার। এই শব্দটা বলে গল্পটা বলতে হবে, কারণ না হলে ঠিক মজা পাওয়া যাবে না। গয়ের সৌকার শব্দটার হাদি শব্দ না, প্রতিশব্দ বললে আসলে এই গল্পটার খুব মজা পাওয়া যাবে না। যাই হোক, গল্পটা হচ্ছে একটা বাঘ, সে অনেক কষ্ট করে শিকার করে। সে শিকার করে অবশ্যই ঝামেলা, সারাদিন একটা প্রাণের পিছনে পিছনে ছুটতে হয়, তারপরে দৌড়ে ধরতে হয়, প্রায় সময় দৌড়ে পালিয়ে যায়, হরিণ খায়, হরিণ অনেক দূরে দূরে লাফিয়ে লাফিয়ে চলে যায় এবং বাঘের অনেক কষ্ট। এই কষ্ট দেখে তাকে শিয়াল বলল যে, বাঘ মামা শুনেন, আপনি এত কষ্ট করেন কেন? ইজি ফর্মুলা আছে। বলে, কি ইজি ফর্মুলা? বলে, লুক এট দ্য ডগ, কুত্তার দিকে তাকান। কুত্তা কি খায়? কুত্তা গু খায়, এবং এটা খুব ভালো। কেমনে ভালো? প্রথম হলো কোনো কষ্ট করা লাগে না। কেউ রাস্তাঘাটে হাগু করলে সে গিয়ে মুখ দেয়, খায়, এবং সে খেয়ে খুব আসে, এবং সে এটা ভালো কারণ হচ্ছে এটা প্রকৃতি ঠিক রাখে, পরিবেশ ঠিক রাখে, পরিবেশ দূষণ কমায়, ক্লিন রাখে, সবকিছু একটা সোশ্যাল ওয়ার্ক হয়। উল্টা দিকে আপনি কি করেন? আপনি প্রাণী হত্যা করেন। প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা করা ভালো না, এটা তো খুব খারাপ কাজ, আপনি আরেকটা প্রাণ ধ্বংস করে ফেলেন। বাঘ দেখলো যে যুক্তিটা তো ভালোই, এখন থেকে আমি তাহলে গু খাবো। বাঘ চেষ্টা করা শুরু করলো, বিভিন্ন জায়গায় গিয়ে জনপথে বসে থাকে, রাতের বেলা লোকজন হাগু করে চলে যায়, সে গিয়ে খাওয়ার চেষ্টা করে। বাঘ গু খেতে পারে না,
প্রিয় দর্শক, বাঘ যখন গু খেতে চায় সে না খেয়ে মারা যায়। আমি এই কথাটা এই কারণে বললাম, সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া পরিচিত ব্যক্তি মারা গিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে তিনি হয়তো রিল টিল এগুলো বানাতেন এবং ভিডিও বানাতেন, কারিনা কায়সার। উনি মারা যাওয়ার পরে ব্যাপক সংখ্যক লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছেন। ফেসবুকে দেখলাম আমি শত শত নয়, হাজারে হাজারে লোকজন আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ বলাটা শুরু করেছিল এই দেশে কারা? 71-এর পরাজিত শক্তি যারা, ঘাতক দালাল যেগুলো আছে তারা। যখনই আওয়ামী লীগের কোনো লোক মারা যেতেন বা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে কেউ মারা গেলে তারা এই জিনিসটা গত কয়েক বছর ধরে ফেসবুকে শত শতভাবে আলহামদুলিল্লাহ বলে। এই যে জামাত শিবিরের বট বাহিনী যে গু খায়, এখন আপনারা বাঘ হয়ে যদি সেই গু খাওয়া শুরু করেন, জিনিসটা আসলে আপনারা পারবেন না ভাই। এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি সবই মানলাম, পরিবেশ পরিষ্কার হয়, এটা হয়, ওইটা হয়। ওই শিয়াল মামার বুদ্ধিতে যদি আপনারা এটা করতে চেষ্টা করেন, এটা পারবেন না, কারণ এটা বাই ডিফল্ট এটা বাঘের খাবার না, এটা কুত্তার খাবার। সুতরাং আপনারা যারা এই কাজটা করছেন তারা আমার কাছে মনে হয় সঠিক করছেন না। আপনারা বলবেন যে এখন এই সব কথা ভদ্রলোকের মতো কথাবার্তা বলছেন আপনারা, কিন্তু তারা কি নাকি করেছে, আমাদের লোকজন কে এই করেছে, সেই করেছে, মেরেছে, নির্যাতন করে। আমি প্রত্যেকটা জিনিস মেনে নেই। ইভেন আমি আজকে পর্যন্ত দেখলাম যে একটা ছাত্রলীগ করা ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তার মা কোথায় যেন, এবং তাকে মানে তিনি মারা গিয়েছেন। আমরা দেখেছি যে সদ্যজাত শিশুর জন্য দুধ কিনতে গিয়েছিলেন সেই সাবেক ছাত্রলীগ নেতা, বহু আগে উনি ছাত্রলীগ করতেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে পিটিয়ে মেরা হয়েছে, আমরা দেখেছি অসংখ্য জায়গায়। এই বাংলাদেশে মতিয়া চৌধুরীকে কবরের মাটি দেওয়া হয় নাই, একটা কবর বরাদ্দ দেয় নাই এই তথাকথিত এই যে ইউনূস সরকারের তার গং এবং এখন। আমরা দেখেছি এখানে মুক্তিযোদ্ধা নূর মজিদের মতো মানুষ জেলখানায় মারা গিয়েছেন। খুবই ক্লিন একজন মন্ত্রী ছিলেন, খুবই ক্লিন একজন নেতা, কেউ বলতে পারবে না কোনোদিন তার নামে কোনো ধরনের দুর্নাম শোনা গিয়েছে। তিনি মারা গিয়েছেন সেটা বড় কথা না, মারা যাওয়ার পরও তার হাত করাটা খোলা হয় নাই। একজন মৃত মানুষকে তারা এই পরিমাণ ভয় পেয়েছে। আমি জানি এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা আপনাদের আছে, এবং সেই কারণে রাগে ক্ষোভে আপনারা চেষ্টা করছেন যে এই তাদের মতো করে আলহামদুলিল্লাহ বলার, আপনারা চেষ্টা করছেন উদযাপন করার। ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট। কারণ আল্লাহ বাঘকে একভাবে বানিয়েছে, কুত্তাকে আরেকভাবে বানিয়েছে। কুত্তা হওয়ার চেষ্টা করেন না, কুত্তা হতে পারবেন না। আমি এখানের মধ্যে অসংখ্য উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। যারা ভালো রাজনীতি সাবস্ক্রাইব করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তারা একভাবে চেষ্টা করতে হবে, এবং যারা খারাপ করতে চায় তারা হয়তো সাময়িকভাবে বিজয়ী হয়, সাময়িকভাবে ক্ষমতার দম্ভ দেখায়, কিন্তু লং রানে এগুলো টিকে থাকে না। আপনাদের মূলত প্রশ্ন করতে হবে, আপনাদের সাধারণ মানুষ কি রাজনীতি চায়, মানুষ কি ধরনের ব্যবহার আশা করে একটা আদর্শ জায়গা থেকে, আপনাদেরকে এটা করতে হবে। যাত্রা দীর্ঘ হবে, তারপরে করতে হবে। আমি বলি আপনাদেরকে, 80-র দশকে ম্যাকডোনাল্ডস, আপনারা সকলেই জানেন যে ম্যাকডোনাল্ডস হচ্ছে খুবই জনপ্রিয় বার্গার চেইন, সারা বিশ্বে তাদের অনেকগুলো সাফল্য আছে। তারা দেখলো যে বাকি সবাই পিৎজা বেচে, তারা পিৎজা বিক্রি করা শুরু করলো। এটার নাম ছিল ম্যাক পিৎজা। স্বাদ ভালো, খারাপ না, গুড কোয়ালিটি, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ম্যাকডোনাল্ডসের পিৎজা ভয়ঙ্কর ভাবে ফেল করলো। কেন ফেল করলো? কারণ লোকজন পিৎজা খাওয়ার জন্য পিৎজা হাটে যায় বা ওই রকম পিৎজার আর একটা দোকানে যায়, ম্যাকডোনাল্ডসের পিৎজা খেতে আসে না। ম্যাকডোনাল্ডসের উচিত হয় না পিৎজা বিক্রি করা। একইভাবে আপনাদের উচিত না আরেকটা জামাত শিবির হওয়া, আপনাদের উচিত না আরেকটা কুৎসিত রাজনীতিকে আরো বড় কুৎসিত হয়ে আরো নোংরামি করে সেটাকে এস্টাবলিশ করা। আমি আপনাদের সকল বেদনা, সকল ব্যথার সবকিছুকে মেনে নিয়েই বলছি, লং রানে এই জিনিসটা আপনারা পারবেন না। আপনাদের আত্মাকে কলুষিত করবে, আপনাদের বিবেককে কলুষিত করবে। আপনারা এই পথে হেঁটে খুব একটা সাকসেসফুল হতে পারবেন না, কারণ তাদের মতো করে যাকে তৈরি করা হচ্ছে গু খাওয়ার জন্য, তার সাথে আপনি এজ এ বাঘ কম্পিট করে পারবেন না। এটা বাস্তব না ভাই। এই জিনিসগুলা আপনারা যত আগে বুঝতে পারবেন তত সুবিধা হবে। আমরা দেখেছি গত 1 দশক 1.5 দশক ধরে আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগের মূল ধারা থেকে সরিয়ে এইসব ধারার মধ্যে যাওয়া শুরু করলো। মানে উদ্ভট কাহিনী। এখন জামাত শিবিরের একটা বিরাট বট বাহিনী আছে, প্রফেশনাল কোম্পানির মতো করে করে। আমরা এখন জানি না, ব্লগ জগতের সময় জানতাম যে নয়াপল্টনের কোথায় যেন ওদের একটা অফিস করে বসে তারা করতো। তো আওয়ামী লীগের লোকজন তারা চিন্তা করলো যে আমরাও একটা বট বাহিনী বানাবো। তারা একটা জিনিস বানাইছিল, ওই সিপি গ্যাং। অশ্লীল গালাগালি করা ছাড়া কতগুলো পোলা, এগুলোর কোথা থেকে আনছে আমি জানি না।
মানে তাদের ইমোশন আসছিল নাকি টাকা খায় গাল দিত, দিয়ে সারা লোকজন, সাধারণ ব্লগার যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন, নিজের তাগিদে কথা বলতেন, তো সবাইকে শত্রু টত্রু বানিয়ে তারা অশ্লীল গালাগালি করতো। কারণটা কি হচ্ছে, ওই যে আপনি গু খাইতে গেছেন, আপনি তো গু খাইতে পারেন না, গু মাখায় ফেলছেন, কারণ আপনার তো খাওয়ার যোগ্যতা নেই, আপনার মাখানোর যোগ্যতা আছে। তারপরে দেখলাম এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কোথেকে যেন ইনফ্লুয়েন্সার কতগুলো আবার বলতে হয় নিয়ে আসতো, অনলাইন কন্ট্রোল করতে হবে। এটা কে? তৌহিদ আফ্রিদি। আর একটা কে ছিল? ওই যে পই ভাই সুলাইমান শোকন আর তৌহিদ আফ্রিদি। তারপরে যতগুলো ওই যে বিভিন্ন জায়গায় নলি সুশে ব্লগার, ওই যে ফুড ব্লগার এগুলো আওয়ামী লীগ ডেপ্লয় করেছে, এরা নাকি ন্যারেটিভ নির্মাণ করবে, মানে ন্যারেটিভ বা অনলাইনে লোকজনকে বুঝাবে, কিছু একটা করবে। আচ্ছা আপনি বলেন, মানে হিরো আলম, তৌহিদ আফ্রিদি, হিরো আলমটা বোধহয় নেয় নাই, হিরো আলম তো নেয় নাই, বাট তৌহিদ আফ্রিদি, সুলাইমান শোকন, এইগুলোকে দিয়ে আপনি ন্যারেটিভ নির্মাণ করতে পারবেন? সুতরাং এই চেষ্টাটা না করাটাই ভালো। এই চেষ্টা আপনাদেরকে খুব একটা সাকসেস দিবে না। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আমরা যখন মারা যাই তারা তো শত শত লোক, হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ বলে, আমরা জানাজাতে গেলে জানাজাতে গ্রেফতার করে ফেলে। আমি মানে বড় বড় ঘটনাগুলো 32 নম্বর ভেঙে ফেলা বা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে নৃত্য করা, এই জিনিসগুলোর উদাহরণে যাচ্ছেন, আপনি নর্মালি যান যে মারা গেলে আলহামদুলিল্লাহ বল। আমি তো চাই তারা বলুক। তারা যখনই আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে, এর মানে হচ্ছে আপনার জীবন সার্থক, এর মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সঠিক ছিল। এই যে ধরেন এখন শাহরিয়ার কবির গ্রেফতার আছে, শাহরিয়ার কবিরের ফাঁসি দিবে এখন এই বিএনপি সরকার, মানে ওই 4 দলীয় জোটের সেই এক্সটেনশন থেকে এটা করবে। ইনু সাহেবের নামে তো আমাদের হাসানুল্লাহ ইনুর নামে তো অলরেডি মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা ফেলা হচ্ছে। শাহরিয়ার কবিরের ক্ষেত্রে সেটা করবে, তাকেও জড়িয়েছে, আরো 2-4 জনকে করবে। এই যে করবে, এটা তো তারা করবে। আজকে শাহরিয়ার কবির যদি মারা যান, বা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো অ্যাক্টিভিস্ট যদি মারা যান, সে মারা যাওয়ার পরে যদি এখন জামাত শিবির যদি এসে এখানে কান্নাকাটি করে, এটা কি ভালো লাগবে? শহীদ জননীর জাহানারা ইমামকে যতক্ষণ এই সাইদিরা জাহান্নামের ইমাম বলতো, ততক্ষণ পর্যন্ত জাহানারা ইমামের আন্দোলন সঠিক, ততক্ষণ পর্যন্ত এটাই হচ্ছে আপনার রিকগনিশন, এটাই হচ্ছে আপনার পুরস্কার। এই যেমন ধরেন আমার কথা বলি, আমি 2013 সালে হার্ট অ্যাটাক হলো, তারপরে অনেক জটিল কাহিনী, ভাই আমার ফ্যামিলি সবার আছে। শুধু এই বছরের ঘটনায় যদি বলি, আমার আম্মার আবার রিং লাগাতে হয়েছে। আমার ছোট ভাই যে অনেক স্বাস্থ্য মেনটেন করে চলে, জিম করে, তাকেও গত আগের মাসে বাইপাস করতে হয়েছে। সুতরাং আমাদের ধরেন হার্টের একটা প্রবলেম আছে। 13 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছে, 22 সালে আমাকে হার্টে আবার জটিলত্ব তৈরি হলো, বাংলাদেশে এবং ব্যাংককে সাহস করলো না, আমাকে লন্ডনে এসে চিকিৎসা নিতে হয়েছে, বাইপাস করতে হয়েছে, এবং তারপর থেকে প্রতি বছরই 6-7 মাস ধরে থাকতে হয়। গত 2-3 বছর ধরে তো আর একেবারেই আছি এখানে। এবং ওই যে আপনারা ভিডিও চান, ভিডিও দিতে পারি না, কারণ মাসের সপ্তাহে এইখানে ওইখানে বাসায় হাসপাতালে রোগের শোকে চলে যায়। এখন আমি তো আর বেশি দিন বাঁচবো না, মারা যাবো হয়তো। তো আমি মারা যাওয়ার পরে যদি জামাত শিবির কান্নাকাটি করে, মারা যাওয়ার পরে কি আমি শান্তি পাবো বলেন? আমি তো শান্তি পাবো না। আমি মারা গেলে ওরা ইন্নালিল্লাহ পড়বে, তাইলে তো ওকে কি হলো। আমি মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়বে, মানে হচ্ছে গিয়ে তাদেরকে আমি যথেষ্ট পেইন দিতে পেরেছি। আমার অ্যাক্টিভিজম, আমার রাজনীতি, আমার কথা, আমার অ্যাকশন, আমার সবকিছু মিলিয়ে আমি এই দেশটাকে মৌলবাদীদের খপ্পর থেকে, জঙ্গিদের খপ্পর থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সুতরাং আমি মারা গেলে জঙ্গিরা আলহামদুলিল্লাহ বলবে, সেই বলাটাই আমার রিকগনিশন। আপনারা যদি এইভাবে চিন্তা করেন, দেখবেন যে এটাই বাস্তব, এবং এখানের মধ্যে আপনার এটা নিয়ে কোনো আফসোসের কিছু নাই। আপনারা তাদের সাথে এই জায়গায় কম্পিটিশন করেন না। আমি জানি আপনারা যদি চান, চেষ্টা করেন, তাদের চেয়ে আরো ভালোভাবে এটা করতে পারবেন হয়তো, এবং এটা হয়েছে। মানে তারা তো মনের দুঃখে, আমি দেখলাম ওই যে একজন আছে কি, ওই যে সায়ান আপা, দেখলাম গিটার গুটার লয়ে একদম গানের পর গান এখন লাগাইছে। মানে ইউ ওয়েন্ট টু দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে ঢুকে গেছেন, তারা খুব রাগ, খুব অভিমান, এই বাংলাদেশ চেয়েছিলাম বলছে। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইভাবে চিন্তা করা উচিত না। হ্যাঁ, এখন অনেকে মারা গেলে আপনাদের হয়তো ভালো লাগে, কিন্তু সেটা আপনারা বলা উচিত না। একটা লোক মারা গেছে, যিনি মারা গেছেন, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা হাই করে রাখতে হবে। গণভবনে গিয়ে কায়সার হামিদের স্ত্রী চুরি করেছে, কি করেছে? একটা ল্যাপটপ নিয়েছে। একটা ল্যাপটপের জন্য আপনারা এত ক্ষুব্ধ কেন? তারপরে কি যেন নিয়েছে, শেখ হাসিনার কাজের বুয়ার চুলের ক্লিপ নিয়ে কায়সার হামিদের স্ত্রী, উনি মাথায় দিচ্ছেন হয়তো, আমি জানি না, মানে উনি দেখিয়েছেন যে সার্ভেন্টস কোয়ার্টার থেকে উনি ক্লিপটা নিয়েছেন। এই ক্ষুব্ধতার বিপরীতে আপনারা যদি এত বেশি রিয়াকশন দেন, এটা তো দেখতে ভালো দেখায় না। আমি সকলকে বলি, এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি, অস্থিরতা আছে। এই যে একেবারে শত্রুতা,
মুখামুখি এই অবস্থান থেকে বেরিয়ে এসে যার যার রাজনীতি করুন, বেটার রাজনীতি করার চেষ্টা করুন, ভালো রাজনীতি করার চেষ্টা করুন। সাধারণ মানুষকে বোকা ভাববেন না। সাধারণ মানুষ ভালো রাজনীতিকে আশা করে, ভালো রাজনীতি করতে চায়, ভালো রাজনীতি দেখতে চায়, ভালো রাজনীতিকে পুরস্কৃত করতে চায়। নিজের স্ট্যান্ডার্ড যদি আমরা নামিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা খুব ভালো কিছু হবে না। কুত্তাকে গু খাইতে দেন, বাঘ কষ্ট করে শিকার করতে হবে, শিকার করতে দেন। এই কায়সার হামিদ কেন সে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন ছিল গণভবনে ডাকাতি করতে গিয়েছে? কারণ হলো কায়সার হামিদ পাবলিক কোম্পানি খুলে অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। 10 বছরের মাথায় সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। দত্ত ইউনূসের শাসনামলে যেসব মব হয়েছে, মবে যেসব মানুষ খুন হয়েছে, সেগুলোকে নিয়েও সে আবার উল্লাস প্রকাশ করেছে। কারণ রাষ্ট্র সমাজ সেটা আসলে মননশীলতার পথে যদি না যায়, সেই রাষ্ট্র বারবার হোঁচট খায়। ফুটবল খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে কারিনা মারা গেল, তাতে চাঞ্চল্য, শোক, বিতর্ক এগুলো যেমন তৈরি হয়েছে, তেমনি এই অবিকশিত বাংলাদেশ সমাজের বিভক্তি আর অপ্রীতির বা প্রীতিহীনতার যে চেহারা ফুটে উঠেছে, সেটা নিয়ে এই ভিডিও। প্রথম কথা হলো, মেয়েটার স্বাস্থ্যের যে অবস্থা ছিল সেটার যেটা প্রকাশ পেয়েছিল, সেখানে কায়সার হামিদ যেটা প্রকাশ করেছিল, তখনই মনে হয়েছিল যে মেয়েটা বাঁচবে না। আমার কাছে অন্তত মনে হয়েছিল। তারপরও দেখা গেল যে এই মেয়ের বাবা কায়সার হামিদ অত্যন্ত দামি গাড়িতে বসে মেয়ের কথা জানিয়েছে। পরবর্তীতে মেয়েটার জন্য তারা অর্থ সংগ্রহের মতো কাজ করেছে এবং যথারীতি মেয়েটাকে ভারতে নিয়ে যাওয়া হলো এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখানে সে মারা গেল। আবার মৃত্যুর পর আমি অত্যন্ত বিখ্যাত এক লাল বদর নামে পরিচিত এক সাংবাদিক শাহনাজ মুন্নির একটা ফেসবুক পোস্টে দেখলাম যে সেখানে কায়সার হামিদ আবার এই মেয়ের মৃত্যু সংবাদ দিচ্ছে, এবং মৃত্যু সংবাদ দিতে গিয়ে এই লোক সে দেখাচ্ছে তার বাড়ি, এবং সে কিভাবে দেখালো, সে কি এখন ভারতে না বাংলাদেশে আমি জানি না। আমি ওই যে ভিডিওটা দেখলাম, যার কাছ থেকে দেখলাম তার নামও বললাম, সেখানে সে দেখাচ্ছে তার বাড়ি এবং এই কারিনার শয্যা কক্ষ এগুলো।